ভারতের সাথে ওইরকম কুকুরের সাথে মুগুর, তাই ভালোই তো চলতেছি আমরা, সোজাই গেছে না? কত কথা বলছে, আমার উত্তরবঙ্গ নিয়ে যায়, দক্ষিণবঙ্গ নিয়ে যায়, সব তো ঠান্ডা হয়ে গেছে। আমলারা জনগণের কাছে জবাবদিহিতার জায়গায় নেই। ভারত তো আসলে আমাদের দেশের গত 17 ওই যে বছরের যে সুসম্পর্ক, দুর্দশার আপনাকে দেখবেন না, আপনাকে আমাকে দেখবেন বন্ধু, মানে আপনার প্রতিবেশী হিসাবে আমার খারাপ চাইবেন না। সেটা নিয়ে আর আপনি কিন্তু আমাদের আমাদের দেখেন, সরকার কতটা সফলতার দেখাতে পারবে বলে মনে করেন, সেই সক্ষমতা কতটুকু আছে বলে মনে করেন? আমি মনে করি যা দেখতে পাচ্ছি আমরা ওপেনলি, এই যে গোয়েন্দা প্রধানের যাওয়া আসা, ত্রিবেদীর যাওয়া আসা, যা দেখছি আমরা, এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে কথাগুলো বলা হচ্ছে, এগুলি কি একমাত্র কথা বলে মনে করেন, নাকি এর পেছনে অন্য কিছু ঘটছে বলে? এর পিছনে অনেক কিছুই আছে, যেহেতু অনেক কথাবার্তা উঠছে, হয়তো অনেক কমিটমেন্ট ছিল, যে কথাগুলি আমরা ভাবতাম, হয়তো এগুলি মনে করে দিতে আইছে, ভাই বলে দিব। বাট জনগণ আমাদের আমাদের যে চেতনা, স্পিরিট, যত কমিটমেন্ট দিয়ে আসুক এনারা বাইরে, জনগণ তো পক্ষে আছে। এইটাকে পুঁজি করে বিএনপির উঠে আগায় যাওয়া, ভাই পারতাছি না, সরি তোমার তো বলছিলাম কথা রাখতে পারতাছি না, দিস ইজ অপশন। জনগণের বাইরে তো সে না। এখন কথা হলো ভাই, ভারত কখনো মিঠা হবে না। ভারতের সাথে ওইরকম কুকুরের সাথে মুগুর, তাই ভালোই তো চলতেছি আমরা, সোজাই গেছে না? কত কথা বলছে, আমার উত্তরবঙ্গ নিয়ে যায়, দক্ষিণবঙ্গ নিয়ে যায়, সব তো ঠান্ডা হয়ে গেছে। আমাদের গোয়েন্দারা ভেরি অ্যাক্টিভ। তা আমার মনে হয় ছোট দেশ আমরা। আরো ভাই আপনি দেখেন, আমি ভাই দেখেন টেনে বলি, 2014 সালে আপনার 2008 সালে হলো শেখ হাসিনা আসছে, 2014 সালে কিন্তু মোদী ক্ষমতায় আসছে বিজেপি। তার মানে ওর থেকে 6 বছরের জুনিয়র। কিন্তু কট্টর হিন্দুপন্থী একটা দল বিজেপি আজান দেয়া বন্ধ করে দিচ্ছে, মসজিদ থেকে মাইক খুলে নিচ্ছে। সেই হিন্দু দল, কট্টর হিন্দু দলের সাথে প্রেম হচ্ছে শেখ হাসিনার, আওয়ামী লীগের। তার মানে ও এটা স্পষ্ট যে ইন্ডিয়া এই জায়গাটাকেও হিন্দুস্তানের একটা অংশ বানাইতে চায়, অখণ্ড ভারত বিশ্বাসী। আমি তো বলি আমি বৃহত্তর বাংলা বিশ্বাসী, সুবে বাংলার বিশ্বাসী। আপনি সেই লোককে এই মুহূর্তে আমি একটু জানতে চাই জনাব হাসির রহমান, মানে ভারত আর বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে খেলাটা চলছে, এই খেলার বল এখন কার ঘরের মধ্যে, কার কোর্টে আছে? বল মোদির কোর্টে আছে। উনি চিন্তা করবেন আমাদের সব আওয়ামী লীগ ক্রিমিনাল গুলি ফেরত দিতে হবে, হাদির ফেরত দিতে হবে। তারপরে কথা আছে, স্বাধীন হওয়ার পর হিলটা আসতেছে, অস্ত্র ট্রেনিং প্রশিক্ষণ দিয়া আমার 30,000 বাঙালি মারা গেছে, সেনাবাহিনী বহু বছর মারা গেছে। এদের ক্ষমা দেখতে হবে। আমরা রাজনীতিবিদ, আমরা বলবো আমাদের তার মানে সম্পর্কের নিয়ন্ত্রণটা বাংলাদেশের হাতে। অবশ্যই। আপনি মনে করেন আমরা যদি দুষ্টামি করি, ওর 7 সিস্টার বাদ হয়ে যাবে, ইনক্লুডিং পশ্চিমবঙ্গ সহ 8 সিস্টার হয়। আমাদের সেই সক্ষমতা আছে। সামনে কিন্তু এই দিন আসছে, মানে আমি মানে ওনার রাজনৈতিক ক্যারিয়ারের ওনাকে একটা উপদেশই দিচ্ছি। ধরেন আমরা অনেক ছোট, তারপরেও যে ট্র্যাক যদি দেখে, এই যে এবারে যে ককরোচ পার্টি যে আন্দোলনটা করলো, এটা কিন্তু কয়লার আগুন, এটা কিন্তু নিভে না। এখানে কিন্তু বাতাস এখনো জ্বলছে। এই যে গুন্ডা, যে ওরা আইনটা করেছে গুন্ডা আইন, এই আইনটা কিন্তু আমাদের যে 54 ধারা যেটা আইন ছিল এবং ডিজিটাল আইন যেটা করেছিল, এক্স্যাক্টলি ওই রকম। কিন্তু মানে আপনাকে সন্দেহ হলো, আপনাকে গুন্ডা বলে রাজনীতিবিদদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, আপনার ইয়াং ছেলেদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, এবং এই ঘটনা কিন্তু এবার প্রচুর ঘটেছে নতুন করে। হ্যাঁ, নতুন করে কিন্তু আবার আমরা দেখছি যে আন্দোলন গড়ে উঠছে। এবং এই ঠেলাতে যদি মোদির এই সরকার আমাদের গভর্নমেন্টের মতো পড়ে যায় বাই চান্স, তাইলে এইবারেই আমি একদম মানে দেখতে পাচ্ছি 8টা টুকরা হতেই হবে সন্দেহে। কোনো ভাই পশ্চিমবঙ্গ কিন্তু আমাদের সুভাষ বোস শেষটায় আইসা, নজরুল কিন্তু শুরু করছে, এর আগে ফকির বন্ধু এসে শুরু করছে, বা নজরুল ফাইনালে দেখেন করছে। সুভাষ বোস কিন্তু বিশ্ব নেতা ওই এলাকার জন্য, ব্রিটিশ তাড়ানোর জন্য। তার ভয়ে ব্রিটিশ আর্মি ক্যান্টনমেন্ট তাবু থেকে রাতে বেরোতো না, ভয়ে। কিন্তু দেখেন এখন কি হয়েছে অবস্থা, আমরা স্বাধীন হয়ে গেছি। স্বাধীন আমরা পরীক্ষিত, যুদ্ধ করে সাহসিকা মানদণ্ড অনেক উপরে। আর আমাদের এই জমিদার যারা ছিলেন, তার পশ্চিমবঙ্গে বসে আছেন, তাদের অবস্থাটা কি, তাদের প্রোটোকলটা কি? ইভেন পাকিস্তানে এত কথা বলে আমাদের শাসন শোষণ করছে। আমার এখানে ইপিআর ছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইপিআর, যারা বিডিআর। আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, পশ্চিমবঙ্গের নাই, কিছুই নাই। বিহার রেজিমেন্ট আছে, আসাম রেজিমেন্ট আছে, মারাঠা রেজিমেন্ট আছে, রাজপুত রেজিমেন্ট আছে, ওদের কিছুই নাই। রাখবে যে সেটাও তারা বুঝে না। তাদের যেগুলি দরকার, চাকরি কর্মসংস্থান হবে, একটা জাতীয়তাবাদ, একটা মূল্যবোধ, কিছুই ফিল করে না তারা। বিশ্বাস করি তারা ফিল করবে, না হলে দাঁড়াতে পারবেন না তো। এবং এই একটা সময়কে কাজে লাগাতে পারতো। আমার খুব মজা লাগছে ইতিহাস পড়ে, 5 সাল থেকে 11 সাল পর্যন্ত বঙ্গভঙ্গ হলো, যখন চিন্তা চেতনা করা হচ্ছিল না রাজধানী কলিকাতায় থাকবে। ব্রিটিশ কি করলো, 11 সালে আইসা কলিকাতা ছিল ভারতবর্ষের রাজধানী, এটা নিয়ে গেলো দিল্লি।
আমাদেরকে ঠকাইছো অল্প, ঠিক আছে, বাট তোমার মূলটা চলে গেছে দিল্লি। আমার মানে মানে বলে না, আপনি কারো ক্ষতি করলে নিজে ক্ষতিগ্রস্ত হইতে হয়, জাস্ট এরকম। 1 মিনিট বা 2 মিনিট যদি বলেন। এমনি একটু বলতে চেয়েছিলাম যে ভারতের সাথে আমাদের এই যে বাণিজ্য ঘাটতি অনেক কিছু কথা বলছে, এই উদাহরণটা কিন্তু আমরা একটা চমৎকার উদাহরণ তৈরি করেছি অন্তর্বর্তীকালীন সরকার। আমি আবারও ঘুরে সেখানে যাচ্ছি, দেখেন কেমন আমাদের যদি বলি পেঁয়াজের চাহিদা হচ্ছে বছরে আমাদের অলমোস্ট 40 লক্ষ মেট্রিক টন, আমাদের উৎপাদন হয় 35 লক্ষ মেট্রিক টন, তার মানে মাত্র 5 লক্ষ মেট্রিক টন ঘাটতি। আপনি একটু খেয়াল করেন, গত 17 বছরে ভারত শুধু একটু পেঁয়াজ দিয়ে আমাদেরকে পুরো আকাল 400 টাকা পেঁয়াজ খাওয়াইছে আমাদের, দেখেন, অথচ মাত্র 5 লক্ষ মেট্রিক টন আমাদের মানে লাগে। দ্বিতীয়ত আলুর চাহিদা হচ্ছে 90 লাখ মেট্রিক টন আমাদের, অথচ উৎপাদন হয় 1 কোটি মেট্রিক টন। খেয়াল করেন, আমাদের উদ্বৃত্ত আছে, সেই আলু কত টাকা খাওয়াইছে নিশ্চয়ই আপনাদেরও মনে আছে। তার মানে আমরা বুঝাচ্ছি যে এই যে সিন্ডিকেট, এটা একটা কৃত্রিম তৈরি। এটা এই দুটো পণ্যই দেখেন এখন এই বছর থেকে বা এই সরকারের থেকে এসে দেখেন এখন কিন্তু বাড়েনি। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার যে ভারতকে টাইট দেওয়ার যে মজেজাটা, যেই স্পৃহাটা, যেই বিপ্লবী সিদ্ধান্তগুলো রেখেছে, সেই সিদ্ধান্তের কারণে আমরা সুফল কিন্তু নিচ্ছি। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বলবো আমলারা জনগণের কাছে জবাবদিহিতার জায়গায় নেই। তাই সুতরাং এমপি মন্ত্রী বা সরকারকে আমি বলবো, যেহেতু গণমানুষের সরকার, জাতীয়তাবাদী সরকার, নিশ্চয়ই সফল হতে হবে। আমলাদের যে কোনো সিদ্ধান্ত চোখ বুঝে আপনার বাস্তবায়ন যেন না করি, আমরা যেন এটা নিয়ে আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার বিশ্লেষণ করে আমাদের এগোই, তাহলে হয়তো আমরা এখান থেকে পরিত্রাণ পাবো। জি শিওর। জি, রাষ্ট্রপতি করতেই হয়, দেখেন আমরা টানাপোড়েন চলতেছে আমেরিকা সহ চীন নিয়ে গ্যাঞ্জাম। এই টানাপোড়েন করতে গেলে আমেরিকা সামলানোর জন্য আমাদের ডক্টর ইউনুসকে দরকার, আর আমরা চীনের দিকে ঢুকে যাই, ভারতকে আর আমি তো শত্রু, এখানে কোনো মহব্বতার কোনো কাজা নাই, এটা পরিষ্কার। তো এখানে আমাদের চীনের সাথে ভালো সম্পর্ক করে যা যা জিনিস দরকার সমরাস্ত্র ডেভেলপমেন্টের জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ থাকবো। আমরা ভালো ভালো ডিফেন্স প্যাক্ট করবো, ওই সৌদি আরবের মতো, টার্কির মতো। সমস্যা কোথায়? আমার যদি সার্বভৌমত্ব বিপদে পড়ে তখন ব্যবহার হবে, নাহলে হবে না। ভারতে ভয় পাওয়ার কিছু নাই, ভারত থাকবে, আমরা আমাদের মতো থাকবো। কোনো আমাদের মানে একের প্রতি একটা শ্রদ্ধা নাই। এই জায়গায় ফিরে আসতে ভারতকে, ভারত মনে করে আমি ওর স্বাধীন করে দিছি, ও তো আমার, এই মানসিকতা বেরোতে হবে। তবে আমি মনে করি যে অলরেডি আমরা উই হ্যাভ ম্যানেজ ইউএসএ বিকজ উই হ্যাভ ডান এ গুড ডিল উইথ দেম। মানে তাদের একটা গুড ডিল কিন্তু অলরেডি ইন্টারিম আমলে কিন্তু ইউএস গভর্নমেন্ট করে গেছে, যেখানে ইউএসএ কিন্তু হিউজ ফ্যাসিলিটেড হয়েছে। তো আমার মনে হয় যে উই কুড ম্যানেজ দেম। এই সময় আমাদের এখন চাইনাকে ম্যানেজ করার টাইম, কারণ আমরা আসলে কারোর সাথে শত্রু বৈরী ভাবাপন্ন রাখতে চাই না, নট ইভেন ইন্ডিয়া। আমরা চায়নার সাথে একটা বন্ধুত্ব চাই, এবং চায়নার টেকনোলজি তো আমাদের অ্যাকচুয়ালি লাগবে। আমাদের টেকনোলজিতে উন্নত হতে গেলে চায়নাকে আমাদের লাগবে। সো ওই জায়গাটা যদি আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসেন, তাহলে কিন্তু আবার চায়নার সাথে একটা ভালো একটা ব্রিজ কিন্তু ক্রিয়েট হতে পারে। তো এখানে একটা ম্যাটার আছে। আবার যদি ধরেন আসে ইউনুস সাহেব আসেন, তাহলে ইউএস এর সাথে একটা ভালো ব্রিজ, সমস্যা সৃষ্টি না করে। ইউএস মনে করে এখানে বলে করিডোর ঝামেলা বাঁধাতে পারে মায়ানমারে, তাহলে ভীষণ ভিন্ন, এটা ইউনুস ম্যানেজ করতে পারে। তবে পদ্মা ব্যারেজটা করা আসলে জরুরি, এখানে আমাদের একটা করা দরকার। আমাদের দেশের যেমন একটা আভ্যন্তরীণ রাজনীতি খুব ম্যানেজিং এর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তেমনি তার চেয়েও কখনো কখনো বেশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অ্যাফেয়ার্সকে মেনটেন করা, ম্যানেজ করা। সেই জায়গাতে খুব গুরুত্বের সাথে লক্ষ্য দিয়েই প্রিয় দর্শক আমাদের সরকারকে সামনে এগিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা চাই আমাদের সরকার সফল হোক, কারণ তারেক রহমান সরকার সফল না হলে বাংলাদেশ সফল হবে না। এটি এই মুহূর্তের সবচেয়ে বড় বাস্তবতা। এর আলোকেই সামনের সময়গুলিতে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ পলিসি নির্ণয় করে এগিয়ে যাবে বাংলাদেশ।